নেটওয়ার্ক নেই এখানে, আর তেলও তো শেষ হয়ে গেছে গাড়ির। এখন কি করব আমি? ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না। আরে কুচু, এই জঙ্গলের মধ্যে একা আটকে গেলাম। বন্ধুরাও তো অন্য গাড়িতে এগিয়ে চলে গেছে, কেউ টেরই পায়নি। হুট। এই যে দাদা, আপনি এখানে একা দাঁড়িয়ে কেন? গাড়িতে কিছু সমস্যা হয়েছে নাকি? হ্যাঁ ভাই, কোনো একটা সমস্যা হয়েছে মনে হচ্ছে, আর ফোনেও নেটওয়ার্ক নেই একদম। বন্ধুরা এগিয়ে চলে গেছে তো আমি বুঝতেই পারিনি, রাস্তা হারিয়ে ফেলেছি। ভাল লাগছে না। চিন্তা করবেন না, এই রাস্তায় গাড়ি রাতে চলে না, আর একা থাকাটাও ঠিক হবে না। আমার বাড়ি এখান থেকে বেশি দূরে না, চলুন আজকে রাতটা আমাদের ওখানেই থাকুন। কিন্তু আপনাদের কষ্ট হবে না তো? আমি তো একেবারে অচেনা মানুষ আপনাদের কাছে। অচেনা মানুষ বলে কিছু হয় না দাদা, বিপদে পড়া মানুষকে সাহায্য করাই আমাদের কাজ। চলুন, রাত পার হয়ে যাচ্ছে, গাড়িটা এখানেই থাক আজকের মতো। সত্যি বলছি, আপনাকে না পেলে আজকে রাতটা আমরা আমার জঙ্গলেই কাটতো। আপনার নামটাই তো জানা হলো না এখনো। আমার নাম সুবল, এই গ্রামেই থাকি। আর আপনি? আমি অয়ন, শহর থেকে এসেছি বন্ধুদের সাথে ঘুরতে, কিন্তু এভাবে যে বিপদে পড়ে যাব ভাবিনি তো। শহরের মানুষ তো এই রাস্তাঘাট চেনে না, ভুল হতেই পারে। আরে না না, এত ভাববেন না, চলুন তাড়াতাড়ি পা চালান, মা নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করছে। আপনার কথায় কেমন একটা ভরসা পাচ্ছি, জানি না কেন। ভরসা রাখুন, আমাদের গ্রামে অতিথিকে দেবতার মতো মনে করা হয়। হ্যাঁ, আপনার কোনো ভয় নেই। এই যে তারা ভরা আকাশ, শহরে তো দূষণের জন্য এমন তারা দেখাই যায় না। আপনাদের এখানে সব কিছুই যেন অন্যরকম সুন্দর। আরে আমরা তো রোজই এই আকাশ দেখি, তাই হয়তো এর সৌন্দর্যটা খেয়ালই করি না। আর মানুষ বোধহয় এমনই, যা রোজ পায় তার দাম বোঝে না, আর যা হারায় তখনই বোঝে কতটা মূল্যবান ছিল। ঠিক বলেছেন, চলুন এবার তাড়াতাড়ি। এ কে গো? তোমার সাথে এই অচেনা ছেলেটা কে? ওনার গাড়ি জঙ্গলের রাস্তায় খারাপ হয়ে গেছে, নেটওয়ার্কও নেই ফোনে, তাই আজকে রাতটা আমাদের এখানেই থাকবেন। আশা করি তোমার কোনো আপত্তি নেই। আপত্তি কিসের? বসো বাবা, দাঁড়িয়ে কেন? পা ধোয়ার জল এনে দিচ্ছি এক্ষুনি। শহরের ছেলে গ্রামে এসে বিপদে পড়েছো বাবা, ভয় পেও না। এ তো তোমার নিজের ঘরের মতোই, সংকোচ করো না। মাসিমা, আপনাদের এই ব্যবহার দেখে সত্যিই আমার সব ভয় কেটে গেছে। শহরে তো কাউকে কেউ কারো খোঁজ রাখে না, আর আপনারা একজন অচেনা মানুষকে এভাবে আশ্রয় দিলেন। বিপদে তো মানুষই মানুষের জন্য দাঁড়ায় বাবা, এতে চেনা অচেনার কি আছে? পারুল, ওকে একটু বসতে দে, আমি চা বসাই। হ্যাঁ মা, আমি এক্ষুনি চা নিয়ে আসছি, আর রাতে রান্নাটাও করে ফেলি। দেখলেন তো, আমার মা আর বউয়ের এই ব্যবহারই আমার সবচেয়ে বড় গর্ব। আপনি নিশ্চিন্তে থাকুন আজকে রাতটা। আপনার বাড়িটা খুব সুন্দর, শান্তিময় একটা পরিবেশ। শহরে এমন শান্তি খুঁজেই পাওয়া যায় না কোথাও। চাটা নিন, একটু গরম আছে, সাবধানে খাবেন। ধন্যবাদ বৌদি, এত যত্ন করছেন, সত্যিই আমি কৃতজ্ঞ। যত্ন না করে উপায় আছে? তুমি তো আমাদের আজকে অতিথি, তোমার আরাম দেখাটাই আমাদের কর্তব্য। মাসিমা, আপনাদের সংসারে কে কে থাকেন? সুবল ভাইয়ের বাবা নেই বুঝি? না বাবা, ওর বাবা কয়েক বছর আগেই মারা গেছেন, তারপর থেকেই ও সংসারের সব দায়িত্ব নিয়েছে। হ্যাঁ, মা একাই আমাকে এত বড় করছেন, ওনার কষ্টের কথা ভাবলে আজও চোখে জল আসে। নাও গরম ভাত আর মাছের ঝোল, আজ পুকুর থেকে তোলা টাটকা মাছ দিয়ে বানিয়েছি। বাহ, এই রান্নার গন্ধেই তো পেট ভরে যাচ্ছে। শহরে তো এমন টাটকা মাছ পাওয়াই যায় না। এ কি স্বাদ! আমি বড় বড় রেস্তোরাঁয় খেয়েছি, কিন্তু এমন স্বাদ কোথাও পাইনি। এটা শুধু রান্না না, এতে ভালোবাসাও মেশানো আছে মনে হচ্ছে। আমার বউয়ের হাতের রান্নার কথা তো পুরো গ্রামেই বিখ্যাত, আপনি ঠিকই ধরেছেন। হ্যাঁ, তো প্রশংসা করবেন না তো? আর একটু ভাত দিই, খেয়ে নিন পেট ভরে। এটা রাখুন, আপনাদের এত কষ্ট করে রান্নার জন্য একটু কৃতজ্ঞতা জানাতে চাই। না বাবা, এটা রাখা যাবে না। আমরা অতিথির সেবা করি ভালোবাসায়, টাকার লোভে নয়। আমি দুঃখিত, আপনাদের এই মনোভাবটা বোঝবার চেষ্টা করছি। সত্যি বলতে আপনাদের এই নিঃস্বার্থ ব্যবহার আমাকে ভেতর থেকে বদলে দিচ্ছে। খেয়ে নাও বাবা চুপচাপ, অনেক রাত হয়ে গেছে, কাল সকালে তোমার গাড়ির ব্যবস্থা দেখা যাবে। মাসিমা, এই দুধ মুড়িটাও তো অসাধারণ। ছোটবেলায় ঠাকুমার হাতে খেয়েছিলাম এমন স্বাদ,
আজকে আবার মনে পড়ে গেল। তাহলে তো তোমার ঠাকুমাও ভালো রাঁধতে জানতেন। খাও, আর একটু দিই তোমাকে। আজকে রাতে তো আপনি একদম আমাদের বাড়ির লোক হয়ে গেলেন। সত্যি বলছি, এই একটা রাতেই আমি বুঝে গেছি আসল আতিথেয়তা কাকে বলে। নিতাই কাকা, দেখুন তো গাড়িটায় কি সমস্যা, রাতে এখানে আটকে ছিল। ভেতরের এই পাটটা পুরো নষ্ট হয়ে গেছে, এটা তো আমাদের গ্রামে পাওয়া যায় না। তাহলে এখন কি হবে? আমার তো আজই বাড়ি ফিরতে হবে। শহর থেকে পার্টস আনতে হবে বাবা, তার আগে গাড়ি চালু হবে না। আপাতত গাড়িটা এখানে রেখে দেওয়াই ভালো। চিন্তা করবেন না, গাড়ি এখানে নিরাপদেই থাকবে। নিতাই কাকা দেখে শুনে রাখবেন। আমার সাইকেল আছে, আমি তোমাকে মেন রোডের বাস স্ট্যান্ডে পৌঁছে দিচ্ছি আপনাকে। হ্যাঁ, আপনি না থাকলে আমি সত্যিই জানি না কি করতাম। এত সাহায্য কেন করছেন আমার জন্য? এসব নিয়ে ভাববেন না, চলুন এবার রওনা দিই। বেলা বাড়লে রোদ চড়া হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলুন তাহলে এবার। বাহ, এত সুন্দর দৃশ্য! শহরে বসে এসব কল্পনাও করা যায় না। আপনার গ্রামটা সত্যি অসাধারণ সুবল ভাই। হ্যাঁ, আমাদের কাছে তো এটাই রোজকার দৃশ্য, কিন্তু আপনার মুখে শুনতে ভালোই লাগছে। ওই দেখুন, হরিপদ কাকা একা বস্তা তুলতে পারছে না, দাঁড়ান একটু সাহায্য করে আসি। এত ভারী বস্তা, তাও আপনি এত সহজে তুলে দিলেন। আর অচেনা মানুষকেও সাহায্য করতে একটু ভাবলেন না? এটাই তো আমাদের গ্রামের নিয়ম ভাই। পথে কাউকে বিপদে দেখলে সাহায্য না করে চলে যাওয়াটাই বরং অস্বাভাবিক লাগে। ওপরওয়ালা তোমার মঙ্গল করুক বাবা, তুমি আজকে আমার অনেক উপকার করলে। আপনার মতো মানুষ আমি সত্যি আগে দেখিনি। প্রতিদিন এভাবে অন্যদের সাহায্য করেন? হ্যাঁ, রোজই কিছু না কিছু হয় ভাই। কারোর বলদ পালিয়ে যায়, কারোর ছাদ ফুটো হয়ে যায় বৃষ্টিতে। আমরা গ্রামের মানুষ একে অপরের পাশে না দাঁড়ালে চলে কি করে বলুন তো? শহরে তো প্রতিবেশীর নামটাই কেউ জানে না ঠিক মতো, আর আপনারা এভাবে একে অপরের বিপদে ছুটে যান। এটাই তো আমাদের গ্রামের আসল সম্পদ ভাই। টাকা পয়সা না থাকলেও মনের দিক থেকে আমরা অনেক বড় লোক। সুবল ভাই, আপনি কি কখনো শহরে যাওয়ার কথা ভেবেছেন? আপনার মতো মানুষ শহরে অনেক ভালো কিছু করতে পারবেন। ভেবেছিলাম কখনো কখনো, কিন্তু মা আর পারুলকে ছেড়ে যাওয়ার কথা ভাবতেই পারি না। গ্রামই আমার সব কিছু। বুঝতে পারছি, পরিবারই তো সবচেয়ে বড় কথা, কিন্তু সুযোগ পেলে চেষ্টা করে দেখা উচিত, কি বলেন? হ্যাঁ অসীমবাবু, সে কালকে রাত থেকে ছেলেটার কোনো খোঁজ নেই, ফোনও বন্ধ। আমি আর সহ্য করতে পারছি না। চিন্তা করবেন না রমেশবাবু, আমরা সব জায়গায় খবর পাঠিয়েছি। এই রাস্তা দিয়ে তোদের গাড়ি গিয়েছিল, নিশ্চয়ই খবর পাওয়া যাবে। ওই তো আমার ছেলে অয়ন। অয়ন, তুই ঠিক আছিস তো বাবা? সারা রাত আমি ঘুমাতে পারিনি তোর চিন্তায়। বাবা, আমি একদম ঠিক আছি, তুমি চিন্তা করো না। আর শোনো, ইনি সুবল। কালকে রাতে উনি আর ওনার পরিবার যদি আমাকে আশ্রয় না দিতেন, তবে আমার কি হতো আমি জানি না। যাক, শেষ পর্যন্ত পাওয়া গেল। সারা রাত আমরাও চিন্তায় ছিলাম তোমার জন্য। তুমি ঠিক আছো তো বাবা? গাড়িটা কোথায় ফেলে এসেছো? গাড়িটা জঙ্গলের রাস্তায় খারাপ হয়ে গেছিল অফিসার। সুবল ভাইয়ের পরিচিত এক মিস্ত্রি দেখে সেটা দেখে শুনে রেখেছে। তুমি সত্যি, তুমি তাহলে সুবল? আমার ছেলেকে বাঁচিয়েছো তুমি? কি বলে যে তোমাকে ধন্যবাদ দেব বুঝতে পারছি না। এত কিছু বলবেন না বাবু, এটা তো আমার কর্তব্য ছিল। বিপদে পড়া মানুষকে সাহায্য করাটা তো স্বাভাবিক একটা ব্যাপার। তুমি যা করেছো তা কর্তব্যের চেয়েও অনেক বড়। আজকাল এমন মানুষ পাওয়াই তো ভাগ্যের ব্যাপার। তুমি এতটা রাস করে একা নিয়ে এলে, খুব সাহসের কাজ করেছো। হ্যাঁ, সাহসের কি আছে অফিসার? উনি তো আমার অতিথি ছিলেন, ওনাকে নিরাপদে পৌঁছে দেওয়াটা তো আমারই দায়িত্ব। তোমার সাথে আমি আরও কথা বলতে চাই সুবল। তোমার বাড়িতে যেতে চাই, তোমার পরিবারের সাথে দেখা করতে চাই। আমাদের ঘর তো খুব সাধারণ বাবু, আপনার মতো মানুষের জন্য উপযুক্ত নাও হতে পারে। সাধারণ ঘর বলে কিছু হয় না সুবল। যেখানে এমন মানুষ থাকে সেই ঘরই তো সবচেয়ে বড়। চলো এবার, দেরি করবার দরকার নেই। বাবা, আমার গাড়িটা ওখানেই পড়ে আছে, আর আমি সুবল ভাইদের বাড়িটা তোমাকে দেখাতে চাই। ওনারা খুব ভালো মানুষ। ওনার মা আর স্ত্রী আমাকে নিজের ছেলের মতো যত্ন করেছেন। সত্যি বলছিস? তাহলে তো ওদের সাথে দেখা করাটা আমার কর্তব্য। চল এখনই যাই। আমিও আপনাদের সাথে যাচ্ছি রমেশবাবু। দেখি আসি কেমন মানুষ এরা, যারা এত বড় উপকার করলেন। আপনাদের এত কষ্ট করে যাওয়ার দরকার নেই বাবু, আমি তো শুধু যা করবার তাই করেছি।
না না সুবল, এটা কষ্টের কিছু না, বরং আমার সৌভাগ্য যে তোমার মতো একজন মানুষের সাথে দেখা হলো। চলো তোমার গাড়িতেই যাওয়া যাক। বাবা, তোমার গাড়িতেই চলো, সুবল ভাই রাস্তা দেখিয়ে নিয়ে যাবে। সুবল, তুমি কি করো এখন? লেখাপড়া করছো কত দূর? মাধ্যমিক পাশ করেছি, তারপর বাবার অসুখের জন্য আর পড়া হয়নি। এখন মাঠের কাজ করি, সংসার চালাই। কিন্তু বাবা, ওনার মধ্যে যে বুদ্ধি আর সততা দেখলাম, তা তো বড় বড় ডিগ্রিধারীদের মধ্যেও পাওয়া যায় না। ঠিকই বলেছিস, লেখাপড়া না থাকলেও মনের শিক্ষাটাই আসল শিক্ষা। এই ছেলেকে দিয়ে অনেক কিছু হবে। রমেশবাবু, আপনি কি সত্যি ওনার জন্য কিছু করবার কথা ভাবছেন? হ্যাঁ অসীমবাবু, এমন সৎ আর পরিশ্রমী ছেলে হাতছাড়া করা ঠিক হবে না। আমার কোম্পানিতে এমন মানুষেরই দরকার। বাবু, আপনারা আমার নিয়ে এত কথা বলছেন কেন? আমি তো কিছুই বিশেষ করিনি। সেটাই তো তোমার সবচেয়ে বড় গুণ সুবল, নিজের ভালো কাজকে তুমি বিশেষ বলি মনে করো না। এত মানুষ! আসুন আসুন, ভেতরে আসুন। পারুল, ওদের সবাইকে একটু ডাবের জল দে তো। বাহ, কি সুন্দর পরিবেশ আপনাদের বাড়ির। এ মাটির ঘরে এত শান্তি, শহরে তো এসব খুঁজেই পাওয়া যায় না। মা, আপনার ছেলে আমার ছেলের প্রাণ বাঁচিয়েছে। আপনাদের এই মাটির ঘর দেখে আমার খুব ইচ্ছে করছে এটা আমি পাকা করে দিই। আপনি শুধু বলুন কবে কাজ শুরু করব। না বাবা, আমরা অতিথির সেবা মন থেকে করি, কোনো কিছু পাওয়ার জন্যে নয়। আমরা এই মাটির ঘরে খুব সুখে আছি, এটা নিতে পারবো না। ঠিক আছে মা, আপনাদের এই লোভহীন মনোভাব দেখে আমি সত্যি মুগ্ধ। শুনলাম সুবল তেমন কোনো কাজ করে না এখনো, শুধু চাষবাসই সময় দেয়। হ্যাঁ বাবু, ও মাঠের কাজ সেরে মাঝে মধ্যে গ্রামের মানুষদের সাহায্য করে, এটাই ওর কাজ। আমি সুবলের জন্য শহরে একটা ভালো সম্মানজনক চাকরির ব্যবস্থা করে দিচ্ছি। ও চাকরি করলে ভালো হবে। ওর মতো সৎ মানুষ আমার কোম্পানিতে দরকার। বাবু, আমি তো গ্রামের সাধারণ ছেলে, শহরের চাকরি আমি পারবো তো? তুমি যে সততা দেখিয়েছো তাতেই প্রমাণ হয় তুমি সব পারবে। ভয় পেও না, আমি নিজে তোমাকে শিখিয়ে দেব সব। ঠিক আছে, আপনার এই স্নেহের দান আমরা মাথা পেতে নিলাম। ছেলেটা ভালো কাজ পেলে আমারও ভালো লাগবে। হ্যাঁ ঠিকই বলেছেন, তোমরা এত ভালো মানুষ হওয়ার প্রতিদান তুমি পাচ্ছ, এটা আমাদের জন্য গর্বের। কিন্তু বাবু, আমি শহরে গেলে মা পারুল একা থাকবে গ্রামে, এটা ভেবেই মন খারাপ লাগছে। সে চিন্তা করো না, প্রথম প্রথম তুমি মাসে একবার করে বাড়ি আসতে পারবে। আর কাজে স্থির হয়ে গেলে পরিবারকেও শহরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়, যাবে। তুই চিন্তা করিস না, আমরা এখন থেকে ভালোই থাকবো এখানে। তুই নিজের ভবিষ্যতের কথা ভাব। হ্যাঁ তুমি যাও, আমরা তোমার জন্য অপেক্ষা করব, ফোনে তো কথা হবেই। সুবল ভাই, আমিও তো থাকবো শহরে, কোনো অসুবিধা হবে না আপনার। আমাকে বলবেন কিছু অসুবিধা হলে। হ্যাঁ ধন্যবাদ, আপনার সাথে বন্ধুত্বটাই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি এই দুদিনের। তাহলে ঠিক হলো, আগামী সপ্তাহেই তুমি শহরে চলে এসো সুবল। আমি সব ব্যবস্থা করে রাখবো তোমার থাকা খাওয়ার। আপনার এই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না বাবু, শুধু কথা দিচ্ছি নিষ্ঠার সাথে কাজ করে যাব। ঋণের কথা ভুলে যাও, বরং এটাকে বন্ধুত্বের শুরু বলে ধরো। আমরা এখন থেকে একটা পরিবারের মতোই থাকবো। আপনার এই স্নেহ পেয়ে আমরা সত্যিই ধন্য হলাম বাবু। নিতাই, চেনটা ভালো করে বাঁধো তো, গাড়িটা যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। চিন্তা করবেন না অফিসার, আমি সাবধানেই বাঁধছি, এটা তো আমার রোজকার কাজ। এটাই কাকা, একটু দেখে নিন চাকাগুলো ঠিক আছে কিনা, রাস্তা তো খুব একটা ভালো না। সব ঠিক আছে বাবা, তুমি চিন্তা করো না, এক্ষুনি টেনে তুলে পেয়েছি গাড়িটা। যাক, গাড়িটা ফিরে পেলাম। আপনাদের সবার এত সাহায্য ছাড়া সম্ভব হতো না। সুবল ভাই, আপনি না থাকলে আমার আর গাড়িটার দুটোই হয়তো হারিয়ে যেত। এই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। ঋণের কথা বলবেন না ভাই, আপনার সাথে বন্ধুত্ব হলো এটাই আমার কাছে অনেক বড় পাওনা। সত্যি বলতে এমন মানুষ আজকাল খুব কম দেখা যায় সুবল, তোমাকে দেখে ভালো লাগলো। বাবু, গাড়িটা এখন ঠিকঠাকই আছে, একটু সার্ভিসিং করলেই একদম নতুনের মতো চলবে। ধন্যবাদ নিতাই কাকা, আপনার যত্নের জন্যই গাড়িটা ভালো অবস্থায় আছে এখনো। হ্যাঁ, এমন কি বাবা, সুবল বলেছিল খেয়াল রাখতে, তাই রেখেছি। আপনার সাহায্য ছাড়া এটা সম্ভব হতো না কাকা, আপনাকেও ধন্যবাদ। কাকা, এটা রাখুন আপনার পরিশ্রমের জন্য। না বাবা, সুবল আমার কাজের ছেলে, ও কাজের জন্য টাকা নেব না, তোমার ভালো হোক এটাই চাই।
কাকা তাহলে অন্তত এই সামান্য উপহারটা রাখুন, আমার মন থেকেই দিচ্ছি। আচ্ছা বাবা, তোমার জোড়া জড়িতে রাখছি, ভালো থেকো তুমি। হ্যাঁ বাবু, আপনারা যদি পারেন আমাদের এই স্কুলটাতে একটু সাহায্য করুন। আমাদের গ্রামের গরিব বাচ্চারা ভালো বেঞ্চ, বই, খাতা আর ব্ল্যাকবোর্ডের অভাবে ঠিকমতো পড়াশোনা করতে পারছে না। এ কি অবস্থা? এই ভাঙা বেঞ্চে বসেই বাচ্চারা পড়াশুনো করে? সত্যিই তো, এই অবস্থায় পড়াশুনো করাটা কতটা কষ্টের হতে পারে ভাবতেই খারাপ লাগছে। আমি নিজের জন্য কিছু চাইনি কখনো বাবু, কিন্তু এই বাচ্চাগুলোর ভবিষ্যতের কথা ভেবে না বলে পারলাম না। তুমি নিজের কথা না ভেবে গ্রামের বাচ্চাদের কথা ভাবলে সুবল, এটাই তোমার আসল পরিচয়। আগামীকালই আমার কোম্পানি থেকে একটা স্কুলের নতুন বেঞ্চ, বই, খাতা সমস্ত সরঞ্জাম পাঠিয়ে দেওয়া হবে। বাবা, আমিও চাই এই স্কুলের বাচ্চাদের জন্য কিছু করতে। আমার পক্ষ থেকেও একটা লাইব্রেরি বানিয়ে দিতে চাই এখানে। আপনাদের এই মন থেকে সাহায্য গ্রামের বাচ্চাদের জীবন বদলে দেবে বাবু। ওদের হয়ে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের। ধন্যবাদ তোমাকে দেওয়া উচিত সুবল, তুমি তো এই কথাটা বলবার সাহস দেখালে। আপনারা যা করেছেন এই বাচ্চাদের জন্য তা আমরা কোনোদিন ভুলব না। বহুদিন ধরেই আমরা একটা ভালো ব্ল্যাকবোর্ডের অভাব বোধ করছিলাম। চিন্তা করবেন না, ব্ল্যাকবোর্ড, বেঞ্চ, বই সব চলে আসবে কয়েকদিনের মধ্যেই। আর প্রয়োজনে আমি নিয়মিত খোঁজ নেব স্কুলের। এই বাচ্চাদের চোখে যে খুশি দেখছি, এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া আজকে। আজ থেকে তুমি শহরে যাচ্ছ নতুন কাজে, মন দিয়ে কাজ করো আর নিজের যত্ন নিও। তুমি চিন্তা করো না, আমি সব সময় তোমার আর মায়ের কথা মনে রাখবো। প্রতি সপ্তাহে ফোন করব তোমাদের সাথে। তোর সততাই তোকে আজ এই জায়গায় নিয়ে গেছে বাবা। মন দিয়ে কাজ করিস আর কখনো নিজের নীতি থেকে সরে যাস না। মা, তোমার শিক্ষাই আমাকে এত দূর নিয়ে এসেছে। আমি কখনো তোমাকে নিরাশ করব না, এই কথা দিলাম। সাবধানে যেও, আর শহরে গিয়ে আমাদের ভুলে যেও না কিন্তু। এ কি বলছো? তোমার ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই। আসছি এবার, ট্রেনের সময় হয়ে গেছে। আয় বাবা আয়, সারাটা বছর তোর কথাই ভেবেছি। কেমন আছিস? কষ্ট হয়নি তো? না 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 মা, তোমাদের আশীর্বাদে সব ভালোই কেটেছে। দেখো আমাদের নতুন বাড়িটা কত সুন্দর হয়েছে। হ্যাঁ গো, তোমার উপার্জনের টাকাতেই তো বাড়ি হলো। এখন আর মাটির ঘরে থাকতে হয় না আমাদের। ভেতরে আয় বাবা, তোর জন্য পছন্দের রান্না করে রেখেছি। মা, সেদিনের এই মেয়ে, সেই অচেনা ছেলেটার কারণেই আজকে আমাদের এত ভালো অবস্থা, এত উন্নতি। অয়ন আর তাদের পরিবারকে আমরা জীবনে কখনো ভুলতে পারবো না। সত্যি তো, সেই রাতে তুমি যদি ওনাকে সাহায্য না করতে, আজকের দিনটাই তো আসতো না। এটাই তো জীবনের নিয়ম বাবা। তুই ভালো কাজ করেছিলি তো, তাই আমরা এইগুলো পেয়েছি ফল। আর জানো, অয়ন প্রায়ই ফোন করে খোঁজ নেয় আমাদের। রমেশবাবুও তো গত মাসে এসে একবার ফোন করেছিলেন তোমার খোঁজ নিতে। এখন ভেতরে চল, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। আজ তোর জন্য অনেক কিছু রেঁধেছি। মা, তোমার হাতে রান্নার কথা ভেবেই তো সারা বছর কাটিয়েছি শহরে। আর তোমার প্রিয় মিষ্টি দইও বানানো আছে, শহরের কোনো মিষ্টির দোকানে এমন পাবে না। তোমাদের ছাড়া শহরে সব কিছু থাকলেও কি যেন একটা অভাব থেকেই যায় মনে হয়। এবার থেকে তো তুই মাঝে মধ্যেই আসতে পারবি, দূরত্বটা আর আগের মতো লাগবে না।